না ডিফিকাল্ট। এখন আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, এটা হচ্ছে আপনাদের বইয়ের চ্যাপ্টার 10 সাপ্লাই চেইন কোঅর্ডিনেশন। সো বলেন সাপ্লাই চেইন কোঅর্ডিনেশন কি? কেউ একজন বলেন সাপ্লাই চেইন কোঅর্ডিনেশন কি? ম্যাম, সাপ্লাই চেইন কোঅর্ডিনেশন মানে সাপ্লাই চেইন যতগুলো পার্টিস আছে, সাপ্লায়ার, তারপর ডিস্ট্রিবিউটর, ম্যানুফ্যাকচারার, সবগুলা মানে কোলাবোরেট করা, কমিউনিকেশন করা, সঠিকভাবে যেন ইনফরমেশন কোনো গ্যাপ না হয়, এটাকে বলে সাপ্লাই চেইন কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন রাইট। যে আমাদের যতগুলো পার্টিস আছে, কি কি পার্টিস আছে? ম্যানুফ্যাকচারার, তারপর লেফট পাশে আছে আপনার সাপ্লায়ার, তারপর যদি আমি একটু ফরওয়ার্ডে যাই তখন কে কে আছে? আমার ডিস্ট্রিবিউটর, রিটেলার, ইভেন কাস্টমার পর্যন্ত সবগুলো তো আমার পার্টিস। সেই সবগুলো পার্টিসের সাথে এমন ভাবে কানেক্টেড থাকা যাতে প্রতিটা পার্টিসের ইনফরমেশন গুলো অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কি হয় শেয়ার করা যায়। তো এটা যদি আমরা শেয়ার না করি তাহলে কি হবে? দুইটা জিনিস হবে। একটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল পার্টিসের মধ্যে যে অবজেক্টিভ গুলো আছে সেই অবজেক্টিভ গুলোর মধ্যে একটা কনফ্লিক্ট হবে। ওকে। সেকেন্ড ওয়ান হচ্ছে বুলওয়েভ ইফেক্ট হবে। বুলওয়েভ ইফেক্ট মানে কি? বুলওয়েভ ইফেক্ট হচ্ছে যখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন না দিব, ফর এক্সাম্পল যদি আমি বলি পার্টিস, এটা মনে হয় বুলওয়েভ ইফেক্ট মনে হয় আপনারা একটা পড়ছিলেন, কোথায় বলেন তো? প্রিন্সিপালের কথা মনে আছে? 7 প্রিন্সিপাল, সেখানে কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট প্রিন্সিপাল ছিল, যেখানে আপনার কথা ছিল কি আমাদের ইনফরমেশনটা কি করতে হবে? অ্যালাইন করতে হবে যাতে আমাদের ইনফরমেশন ডিস্টর্ট না হয়। ফর এক্সাম্পল এখানে যদি কোনো একটা তথ্য, এটা ধরেন আমাদের ম্যানুফ্যাকচারার, এটা হচ্ছে আমাদের কাস্টমার, তাহলে কাস্টমারের কাছে যখন আমাদের ইনফরমেশন ডিরেক্ট পৌঁছাবে তখন দেখবেন আপনার ডিস্টর্ট কম হবে। ইনফরমেশনের রেঞ্জটা যদি এরকম হয় দেখবেন এরকমই যাবে, মানে খুব বেশি চেঞ্জ হবে না। বাট মাঝখানে যত বেশি মিডিয়েটর, যত বেশি আপনার থার্ড পার্টি চলে আসবে তত বেশি দেখবেন ইনফরমেশনটা এরকম এখানে একভাবে যাচ্ছে, তারপর একভাবে, তারপর একভাবে, মানে এভাবে করে করে শুরুর যে ইনফরমেশনটা সেটা সম্পূর্ণ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে আমরা যখন বলবো ল্যাক অফ কোঅর্ডিনেশন, তার মানে তার ইম্প্যাক্ট দুইটা। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাংশনের মধ্যে কনফ্লিক্ট, মানে ফাংশনের মধ্যে যে অবজেক্টিভ আছে তার মধ্যে কনফ্লিক্ট হবে। অ্যানাদার হচ্ছে আপনার বুলওয়েভ ইফেক্ট হবে। ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বুলওয়েভ ইফেক্ট। ওকে, সো যদি আপনার বুলওয়েভ ইফেক্ট হয় বা ধরেন আপনাদের এই দুইটা কাজই হলো, যেটাকে আমরা বলছি অবজেক্টিভের মধ্যে কনফ্লিক্ট হলো, সাথে সাথে বুলওয়েভ ইফেক্ট হলো, এর ফলে আলটিমেট কি হবে? এর ফলে আলটিমেট হবে কি হবে বলেন? তার ইম্প্যাক্টটা কোথায় গিয়ে পড়বে? যদি আমাদের ইনফরমেশন কোঅর্ডিনেশন ভালো মতো না হয়, বুলওয়েভ ইফেক্ট হয়, অবজেক্টিভের মধ্যে কনফ্লিক্ট হয়, তার আলটিমেট যে ইম্প্যাক্ট বা তার আলটিমেট যে ইনফ্লুয়েন্স সেটা কোথায় পড়বে? আমাদের সাপ্লাই চেইনের মূল অবজেক্টিভ কি বলেন? কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন। এটা একটা হইতে পারে। তো কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন কেন হবে? কারণ আপনি বললেন কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন, ঠিক আছে, স্যাটিসফ্যাকশন হবে না, মানে এর আগে কি আসবে? কেন ডিসস্যাটিসফ্যাকশন হবে? কারণ হচ্ছে আমাদের কস্ট বাড়বে। মানে কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু বিভিন্ন কারণে হয়। এক হচ্ছে ধরেন আপনি যে প্রাইসটা নিচ্ছেন সেই প্রাইসটা কি দাম বেশি, প্রাইস হাই। আর প্রাইস হাই কখন হবে? যখন আপনার কস্ট বাড়বে এবং যে যে সার্ভিস গুলো আপনার দেওয়ার কথা
সেটা অলওয়েজ কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। তাহলে আমি যদি টোটাল একটা ফ্রেমওয়ার্ক দাঁড়াই, মানে যদি ফ্রেমওয়ার্কটা আমরা যদি দাঁড় করাই, তাহলে আমরা কিভাবে বলতে পারবো? প্রথমে হচ্ছে আমাদের অলওয়েজ অবজেক্টিভ থাকবে সাপ্লাই চেইন কোঅর্ডিনেশন ইনক্রিজ করা। যদি আমি সাপ্লাই চেইন কোঅর্ডিনেশন ইনক্রিজ করতে না পারি, দ্যাট মিন্স ল্যাক অফ কোঅর্ডিনেশন। ল্যাক অফ কোঅর্ডিনেশনের ফলে আমার দুইটা ইম্প্যাক্ট হবে। প্রথম ওয়ান, আপনাদের অবজেক্টিভ ইন্ডিভিজুয়াল পার্টিস এর মধ্যে যে অবজেক্টিভ তার মধ্যে কনফ্লিক্ট হবে, অথবা বুলউইফ ইফেক্ট হবে। এই দুইটা হওয়ার ফলে আমার কি হবে, অর্গানাইজেশনের যে কস্ট আছে সেইগুলো বেড়ে যাবে, সার্ভিস লেভেল কমে যাবে। তাহলে কস্ট কি কি আছে? ম্যানুফ্যাকচারিং কস্ট বললাম, সাথে আরো কি বললাম, ইনভেন্টরি কস্ট, লিড টাইম বেড়ে যাবে, ট্রান্সপোর্টেশন, শিপিং, এগুলো বাড়বে। মানে যাবতীয় যা কস্টই আছে না কেন সবগুলোই মোটামুটি যেগুলো আপনার সাপ্লাই চেইনের সাথে রিলেটেড সেই কস্ট বেড়ে যাবে। সাথে আপনি সার্ভিস লেভেল, মানে আপনি যে কাস্টমারকে সার্ভিস দিচ্ছেন তার ক্যাপাবিলিটি কমে যাচ্ছে, এবং এই দুইটা যখন হ্যাম্পার হচ্ছে দ্যাট মিন্স আপনার প্রফিট কমে যাচ্ছে, আপনার কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে। এই টোটালটাই হচ্ছে ল্যাক অফ কোঅর্ডিনেশন একটা ফ্রেমওয়ার্ক। এতটুকু কি কারো কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। ওকে, সেকেন্ড ওয়ান আসে। এখন যখন আমরা বলছি আমাদের অর্গানাইজেশনে কি হতে পারে, ল্যাক অফ কোঅর্ডিনেশন হতে পারে। তাহলে এই ল্যাক অফ কোঅর্ডিনেশন যে হচ্ছে, বা আমরা যে কোঅর্ডিনেট ভালো মতো করতে পারতেছি না, তার পিছনে কারণ কি? তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে বললাম কোঅর্ডিনেশন আমাদের প্রবলেম হচ্ছে, তার পিছনে চ্যালেঞ্জ কি কি, মানে কেন হচ্ছে। জাস্ট আমি যদি বিভিন্ন ভাবে কোশ্চেন, কিন্তু চ্যালেঞ্জ মানে যে এখানে চ্যালেঞ্জ আসতে পারে এরকম না, এটা আসতে পারে এখানে যেমন বইতে লেখা আপনার অবস্টাকেল সেটা আসতে পারে, অথবা কেন কেন আমাদের মানে হয় কি বলে ল্যাক অফ কোঅর্ডিনেশন হয় সেটাও আসতে পারে। তাহলে যে কোশ্চেনই আসুক না কেন সেটা আপনাকে মাস্ট জানতে হবে। এখন আপনি চ্যালেঞ্জ জানলেন, সাথে সাথে আপনাকে কি জানতে হবে, এই চ্যালেঞ্জ কিভাবে আমরা মোকাবেলা বা ওভারকাম করবো সেটা জানতে হবে না? তাহলে আরেকটা কনসেপ্ট আপনার মাস্ট জানতে হবে, সেটাকে আমরা বলবো হাউ টু ওভারকাম দিস চ্যালেঞ্জেস। ক্লিয়ার? তাহলে আমরা যখন চ্যালেঞ্জ পড়ছি বা এখানে আমরা পড়বো, তখন দেখবো 5 ধরনের চ্যালেঞ্জেস আমরা ফেস করি যখন আমরা কোনো সাপ্লাই চেইন পার্টিস এর মধ্যে কোঅর্ডিনেশন করতে চাই। তাহলে প্রথম চ্যালেঞ্জটা আসবে আপনার ইনসেনটিভ প্রোগ্রাম থেকে। ইনসেনটিভ প্রোগ্রাম থেকে যখন আপনার চ্যালেঞ্জটা আসবে, আমরা ডিটেইলসে পড়বো, আগে একটু নামগুলো দেখি। সেকেন্ড ওয়ান হচ্ছে ইনফরমেশন প্রসেসিং করার জন্য যে আপনার অবস্টাকেলটা আসবে, বা ইনফরমেশনটাকে আপনি যখন প্রসেস করবেন বা ট্রান্সফার করবেন, ডিস্ট্রিবিউট করবেন, তখন যে চ্যালেঞ্জটা আসবে সেটার জন্য যে যে কোঅর্ডিনেশনের প্রবলেমটা হবে সেটা। থার্ড নাম্বার হচ্ছে অপারেশনাল অ্যাক্টিভিটিস করার সময় যে আপনি চ্যালেঞ্জগুলো ফেস করবেন সেটা হতে পারে। প্রাইজিং এর সময় যে প্রাইস আপনি সেট করলেন, সেই প্রাইস সেট করার সময় কিছু দেখবেন চ্যালেঞ্জেস আসতে পারে। লাস্ট ওয়ান হচ্ছে আপনার বিহেভিয়ার, মানে দ্যাট মিন্স আপনার পার্টিসদের যে ইন্ডিভিজুয়াল অ্যাকশন বা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস, তার ফলে যে চ্যালেঞ্জেস গুলো আসবে। তাহলে প্রথমে আসেন ইনসেনটিভ অবস্টাকেল। ইনসেনটিভ অবস্টাকেলটা কি? ফর এক্সাম্পল, যখন আমাদের কোনো একটা ইনসেনটিভ ডিপেন্ড করবে, আমাদের যখন একটু বুঝেন, এটা কিন্তু একটু কঠিন আছে, আপনারা যখন পড়বেন দেখবেন সবগুলা সেম কাইন্ড অফ। ধরেন আমাদের 5টা পার্টিস আছে, ইনসেনটিভ অবস্টাকেল আমরা দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে আপনার যখন কোনো কোম্পানি তার ইনসেনটিভ ঠিক করবে, কোনো পার্টি সেই ইনসেনটিভ ঠিক, ইনসেনটিভ মানে কি, আপনি কোনো প্রমোশন দিচ্ছেন, আপনি হয়তো বলছেন যে আমার প্রাইস, আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট যদি আপনি পারচেজ করেন 20% ডিসকাউন্ট পাচ্ছেন। তাহলে এই টাইপের যে কি বলে বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিস অথবা অ্যাডভার্টাইজমেন্ট, এখান থেকে যখন অবস্টাকেল গুলো আসবে সেটা। এখন এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট গুলোর মাধ্যমে কিভাবে অবস্টাকেল হয়? ম্যানুফ্যাকচারার একটা আছে, এখানে আমার ডিস্ট্রিবিউটর আছে, রিটেলার আছে, এখানে হচ্ছে কাস্টমার। ধরেন ম্যানুফ্যাকচারার কি বললো, আমি একটা ডিসকাউন্ট দিচ্ছি যদি আমার থেকে ডিস্ট্রিবিউটর অথবা রিটেলার 2000 বা 2000 ইউনিট পারচেজ করে, তাহলে হচ্ছে তারা 100 টাকা করে কি পাবে, বা 100 বা 1000 টাকা করে সে কি পাবে, ছাড় পাবে। এখন এই যে একটা ডিসকাউন্ট অফার করলো, তখন রিটেলার কি করবে, বেশি পরিমাণ পারচেজ করবে না, মানে 2000 এরও বেশি করবে, যাতে যত বেশি পারচেজ করবে তত বেশি কিন্তু সে কি পাবে, ডিসকাউন্ট পাচ্ছে। এখন সে যে বেশি পরিমাণ পারচেজ করলো, ডিসকাউন্ট পাচ্ছে, তাহলে সে যে বেশি পরিমাণ পারচেজ করলো, এর ফলে কাস্টমার যে আদৌ তার থেকে সেম পরিমাণ প্রোডাক্ট পারচেজ করবে কিনা,
এটা কি কোনো গ্যারান্টি আছে? সে তো ম্যানুফ্যাকচারের সাথে এটা কি করে না, ডিল করে না। তাহলে ম্যানুফ্যাকচারের টার্গেট শুধুমাত্র তার কেন্দ্রিক, যে সে কি করবে, তার কাছে যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা তার ফরওয়ার্ডে পাস করে দিচ্ছে, সে আবার তার ফরওয়ার্ডে পাস করে দিচ্ছে। তাহলে আলটিমেট যে আমাদের কাস্টমার, যে কাস্টমারকে আমার প্রোডাক্টটা পাওয়ার কথা ছিল, সে আদৌ পাচ্ছে কিনা বা সে সেম পরিমাণ প্রোডাক্ট পারচেজ করছে কিনা, সেটা কিন্তু ম্যানুফ্যাকচারও দেখছে না, ডিস্ট্রিবিউটরও দেখছে না। তখন যে অবস্টাকেল গুলো আসবে সেটাকে আমরা বলবো ইনসেনটিভ অবস্টাকেল। ক্লিয়ার ম্যাম? এটা তো হয়েছে যে এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে? ম্যানুফ্যাকচারার ইন্ডিভিজুয়াল ইসের উপর, প্রফিটের উপর ফোকাস করছে, এই কারণে না? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই করেছে, মানে কারণ তার টার্গেট হচ্ছে তার থেকে ইনভেন্টরি কি করতে হবে, কমাতে হবে। মানে সে শুধুমাত্র ডিফাইন করবে তার অবজেক্টিভের উপর, rather than টোটাল সাপ্লাই চেইন সারপ্লাস। টোটাল সাপ্লাই চেইন সারপ্লাস অ্যাচিভ হবে যখন কাস্টমার প্রোডাক্টটা পারচেজ করবে। দেখেন দুইটা কারণ কিন্তু এই জন্য বলছে, লোকাল অপটিমাইজেশন উইথিন ফাংশন অর স্টেজেস অফ সাপ্লাই চেইন। সেকেন্ড ওয়ান বলছে সেলস ফোর্স ইনসেনটিভ। সেলস ফোর্স ইনসেনটিভ মানে হচ্ছে যখন ম্যানুফ্যাকচার করে, এটা আরেকটা নাম আছে সেল ইন এবং সেল থ্রো, আমরা পরে দেখবো কিভাবে। এর দুটো নিয়ে কোনো কোশ্চেন আছে? তাহলে আমি পয়েন্টটাতে যাব। একটু মনে রাখেন কি কি অবস্টাকেল হয় যখন আমি চ্যালেঞ্জ গুলো ওভারকাম গুলো করবো, এটার সাথে রিলেট করে করে পড়বো। আচ্ছা, নাকি সাথে সাথে রিলেট করে পড়াই, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। ওকে, তো এটা যখন আমি মিটিগেট করতে যাব, তখন মিটিগেট করতে হলে আমার কি করতে হবে বলেন? প্রথম কাজ হচ্ছে আপনার অর্গানাইজেশনের যে গোলস, যেটা আমরা চ্যাপ্টার 2 তে পড়ছিলাম, আমার যতদূর মনে পড়ে চ্যাপ্টার 2 ছিল স্ট্র্যাটেজিক ফিট, সেই ফিট অ্যাচিভ করতে হবে। দ্যাট মিন্স আপনার গোলটা টোটাল সাপ্লাই চেইন যে পার্টিস আছে তার সাথে অ্যালাইন করতে হবে। ইনসেনটিভ গুলো যে নেবেন, ম্যানুফ্যাকচার যে ইনসেনটিভ নিচ্ছে, এটা হয়তো সে এমন ভাবে ডিজাইন করতে পারে যে আমার কাছ থেকে আপনি নিলে 20% ডিসকাউন্ট পাবেন, এটা ডিস্ট্রিবিউটর নিলেও 20% পাবে, রিটেলার নিলেও 20% পাবে, কাস্টমার যদি সেম প্রোডাক্টটা পারচেজ করে সেও 20% পাবে। তার মানে কি ইনসেনটিভের মধ্যে একটা অ্যালাইনমেন্ট হলো, একটা অ্যালাইন হলো। তখন কাস্টমাররাও মানে মোটিভেটেড ফিল করবে যে না, আমি যেহেতু ডিসকাউন্ট পাচ্ছি তাহলে আমিও প্রোডাক্টটা কি করি, বেশি পরিমাণ পারচেজ করি। সেটাকে আমরা বলছি অ্যালাইন ইনসেনটিভ। থার্ড নাম্বার হচ্ছে প্রাইজিং ফর কোঅর্ডিনেশন। মানে এখন আপনি ম্যানুফ্যাকচারের দাম কম রাখলো, রিটেলার আবার বেশি রাখলো, তো এরকম করা যাবে। আচ্ছা জাস্ট এ মিনিট, হ্যাঁ একটু হোল্ড করেন আপনারা।